আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দেশ দেশের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। আজকে আলোচনা করব ভারতের বিজেপি সরকার বাংলাদেশে বিএনপির সাথে যোগাযোগ বাড়াচ্ছেন, কমিউনিকেশন বাড়াচ্ছেন। তো তাতে কি বোঝা যাচ্ছে? তারা কি আওয়ামী লীগকে বাদ দিয়ে বিএনপির সাথে যোগাযোগ করতেছেন? তার মানে কি তারা বুঝে গেছেন যে আওয়ামী লীগ সরকার সামনে ক্ষমতা আসতে পারবেন না, বা সেটা 5 বছর 10 বছর ক্ষমতা আসতে পারবেন না, বা তাদের নেতৃত্ব দেওয়ার মতো আর কেউ নেই? বা হয়তো এটাও বুঝতে পারছেন যে হাসিনা সরকারকে এখন যদি আমরা শুধু হাসিনা সরকারের সাথে যোগাযোগ করি, তাহলে আমরা হয়তো বাংলাদেশের যে রাষ্ট্র আছে, যে সরকার আছে, তাদের সাথে আমাদের যদি একটা কূটনৈতিক সম্পর্ক না থাকে, তাহলে হয়তো বা আমাদের যে প্রজেক্ট বা পরিকল্পনাগুলো বা আমাদের যে প্রকল্পগুলো বাংলাদেশে আছে এবং আমাদের যে এজেন্ডা আছে, সেটা বাস্তবায়ন হবে না বাংলাদেশে। আর সামনে যেহেতু নির্বাচন আছে, সেই নির্বাচনে হয়তো বা এটা বলা বাহুল্য যে হয়তো নির্বাচন হলে, যখন নির্বাচন হবে তখন বিএনপি সরকার গঠন করবে, এরকম একটা কিন্তু নিশ্চয়তা তাদের মধ্যে তারাও পেয়ে গেছেন। আর আওয়ামী লীগ সরকার সামনে হয়তো 5 বছর বা 10 বছর ক্ষমতা নাও আসতে পারেন। সেজন্য আওয়ামী লীগের যে লোকজন আছে বা নেতা কর্মী আছে, তাদের সাথে শুধু যোগাযোগ করে, বাংলাদেশের সাথে যদি কমিউনিকেশন না করে, কূটনৈতিক সম্পর্ক না বাড়িয়ে তারা মানে বাংলাদেশের বিপক্ষে কথা বলেন বা নেগেটিভ কথাবার্তা বলেন বা নেগেটিভ বা গুজব ছড়ান, তাহলে হয়তো বা তাদের কিছু স্বার্থ যেটা ছিল, যেটা আওয়ামী লীগ সরকার থাকতে যে সার্ভ করতো, সেটা কিন্তু করবে না। এরকমটা হয়তো তারা বুঝতে পেরেছেন এবং সেই বোঝার কারণে হয়তো তারা এখন বিএনপির সাথে যোগাযোগটা বাড়াচ্ছেন এবং বিএনপির সাথে পরামর্শ করতেছেন। আমরা একটা ভিডিওতে দেখেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী আমির খসরু, দেখলাম যে আমরা অমিত শাহর সাথে যোগাযোগ করেছেন বা কথাবার্তা বলেছেন। ফিজিক্যালি দেখা গেছে যে একটা সাক্ষাৎকারে তাদের একটা ছবি দেখা গেছে যে আমির খসরু দাঁড়িয়ে আছেন, অমিত শাহ বসে আছেন, তাদের সাথে হয়তো একটা কোনো কথাবার্তা চলতেছেন। তো আমরা তাতে বুঝতেছি যে হয়তো বা বিএনপির সাথে তারা এটা কমিউনিকেশন করতেছেন এবং বিএনপিকে একটা পরামর্শ তারা দিচ্ছেন যে বিএনপি যত তাড়াতাড়ি সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিয়ে তারা যেন নির্বাচন চায়, এবং নির্বাচন চাইলে হয়তো নির্বাচনে তারা জয়লাভ করবে এবং নির্বাচনে জয়লাভ করলে তারা ক্ষমতা বসতে পারবেন এবং সে তাদের সাথে যোগাযোগ করে তাদের যে প্রকল্পগুলো আছে বাংলাদেশে বা যে পরিকল্পনাগুলো ছিল আওয়ামী লীগ সরকারের আমলে, সেগুলো তারা খুব দ্রুত বাস্তবায়ন করতে পারবেন। আর আরেকটা জিনিস বলবো, অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ক্ষমতায় বসার আগ মুহূর্ত থেকে আজকে পর্যন্ত তিনি যে ভাষায় কথা বলেছেন ভারত সম্পর্কে, সেটা কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কোনো একটা নেতা এইভাবে শক্তভাবে কথা বলতে পারেননি ভারতের বিপক্ষে। যখনই যে কথাগুলো যে কোনো নেতা কথা বলতেন, তখন দেখা গেছে যে একটু নমনীয় হলেও, নমনীয় কণ্ঠস্বর কিছুটা নরম করে হলেও ভারতের সম্পর্কে কথা বলতেন। বাট ইউনূস সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখা গেছে যে খুব বলিষ্ঠ কণ্ঠে তিনি কথা বলেন এবং অনেকগুলো কথা বলেছেন যেগুলো যে খুব একটা আতঙ্কের বিষয় সৃষ্টি করেছে ভারতের মধ্যে। যেমন বাংলাদেশে যদি অস্থিতিশীলতা সৃষ্টি করে ভারত সরকার, তাহলে তাদের যে 7টা রাজ্য আছে, যেটাকে 7 সিস্টার বলা হয়, সেগুলোতেও অস্থিতিশীলতা বা শুরু হবে। এরকম কিছু কথা, তাদের কথার প্রেক্ষিতে কথা কিন্তু বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো এরকম ধরনের কথা কিন্তু তাদেরকে বাংলাদেশ থেকে আগে কখনো শুনতে হয়নি। আর এখন যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আছেন, তার তিনি যেভাবে চালাচ্ছেন, দেখা যাবে যে বাংলাদেশের জনগণও সেরকম ভাবে হয়তো তার মেন্টালিটি স্থির হয়ে যাবে যে ভারত বিরোধী একটা যে মনোভাব, এটা কিন্তু সবার মধ্যে জাগ্রত হয়ে যাবে খুব প্রবল ভাবে। একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যখন একটা কথা বলেন, সেটা সবগুলো মিডিয়া ভাবে ছাপানো হয়। তো সেই কথাগুলো জনসাধারণের কাছে চলে যায় খুব দ্রুত এবং সেগুলো জনসাধারণ খুব সহজে গ্রহণ করেন। আর সেটা যদি হয় ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে তার কোনো কথাই থাকে না। তাহলে এই ক্ষেত্রে এই জন্যই চাচ্ছেন যে বাংলাদেশে একটা নির্বাচন খুব দ্রুত হোক। এটা কিন্তু ভারত সরকারও চাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেন ক্ষমতায় না থাকেন। আর সেই নির্বাচনে যদি বিএনপি সরকার গঠন করে, তাতেও কিন্তু ভারতের তেমন কোনো অসুবিধা নেই। ভারত চাচ্ছে যে আওয়ামী লীগ নেই, তাতে কি, আমরা যেহেতু আগে আওয়ামী লীগ সরকারের সাথে কাজ করেছি, আমাদের স্বার্থ হাসিল করে নিয়েছি, আমরা যে প্রকল্পগুলো, আমরা যে সিদ্ধান্তগুলো দিয়েছি, তারা সেভাবে কাজ করেছে বা তারা আমাদের পক্ষে সার্ভ করেছে, আমাদের যা যা করা দরকার ছিল সেগুলো করছে।
এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নিয়ে থাকতে পারবে না, তারা আসবে না, তাদের নেতৃত্ব নিয়েও অনেক সমালোচনা আছে, কথাবার্তা আছে যে আওয়ামী লীগের নেতৃত্ব মানে হাল ধরবেন কে? শেখ হাসিনার বয়স হয়ে গেছেন অনেকটা, যদি আবার আরো 5 বছর বা আরো 10 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন ক্ষমতায় বসবেন কে? তার মেয়ে বসবেন, না তার ছেলে বসবেন, না উনি বসবেন, কে বসবেন? এটা নিয়ে একটা সন্দিহান সবার মধ্যে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে চিন্তা করতেছে যে না, বিএনপির সাথে আমরা কোলাবরেট করে আমরা যদি তাদের সাথে কথা বলি, তাদের সাথে যোগাযোগ রাখি, তারা যদি ক্ষমতা আসে বা বসে, তাহলে তাদের সাথে আমরা কূটনৈতিক একটা সম্পর্ক করে আমরা তাদের সাথে আমাদের যে স্বার্থ আছে আমরা সেটা হাসিল করতে পারবো, এরকম একটা পরিকল্পনা করতেছে বা এরকম একটা গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে। এখন বিএনপিও কি সেইভাবে তাদের সাথে মানে যোগাযোগ করতেছে, যোগাযোগ বাড়াচ্ছে? এটা কি সত্যি? অ্যাকচুয়ালি রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এবং যে খুব পরম শত্রু সেও রাজনীতি কোনো না কোনো কারণে অনেক সময় বন্ধু হয়ে যায়। আর এরকম গুঞ্জন এটা অস্বাভাবিক কিছু নয়। যেমন তারা কিন্তু ভারত সরকার বা ভারত একটা দেশ, তারা আমরা সবচেয়ে কাছের একটা প্রতিবেশী তাদের, তারাও আমাদের খুবই কাছের প্রতিবেশী। আমরা তাদের ম্যাপের ভিতরে বলা চলে, তাদের ম্যাপটা যখন আঁকে তার মধ্যে আমাদের ম্যাপটা আঁকা হয়ে যায়। তো সেক্ষেত্রে তাদেরকে আমাদের প্রয়োজন, আমাদেরও তাদেরকে প্রয়োজন, আমরাও তাদেরকে বাদ দিতে পারবো না, তারা হয়তো আমাদেরকে বাদ দিতে পারবে না। তো সেই ক্ষেত্রে হয়তো চিন্তা করতেছে বিজেপি সরকার যে আমরা যদি এখন বিএনপির সাথে যোগাযোগ করি, তাদের নেতাদের সাথে, কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ করি, তখন আমরা ওরা যদি যখন ক্ষমতা বসে তখন হয়তো তাদেরকে আমরা যে কোনো বিষয়ে আমরা তাদেরকে মানে যে কোনো একটা কথা বললে, যে কোনো একটা প্রকল্প বা যে কোনো ভারতের স্বার্থে একটা কাজ করাতে চাইলে তারা সেটা করবে বা করাতে পারবে। আর এটাও তারা নিশ্চিত হয়ে গেছে যে না, এই তত্ত্বাবধায়ক সরকার যখন নির্বাচন দিবে, সে নির্বাচনে বিএনপি কিন্তু মানে অপ্রতিরোধ বা মানে তাদের কোনো প্রতিদ্বন্দ্বী বেশি মানে থাকবে না, মূলত তারা ক্ষমতায় আসবে, এটা এক ধরনের নিশ্চিত তারাও মনে করতেছেন। তো সেক্ষেত্রে তারা হয়তো সেভাবে চিন্তা ভাবনা করে তাদের যে স্বার্থ আছে সেগুলো হাসিল করার জন্য বিএনপির সাথে যোগাযোগ করতেছেন। এরকম একটা নিউজ কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি, বাট সেটা কিন্তু শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটা সময়ের ব্যাপার, সময় বলে দিবে। রাজনীতিতে অনেক রকম কৌশল আছে, অনেক অনেক রকমের মানে আজকে এটা কালকে সেটা এরকম ভাবে কিন্তু মানে চেঞ্জ হতে থাকে। তবে হয়তো যদি এই পরিকল্পনা বাস্তবায়ন হয় বা বিএনপি যদি তাদের সাথে সত্যিকার অর্থে যোগাযোগ করে থাকে, সেটা ফিজিক্যালি হোক বা ফোনের মাধ্যমে হোক, সত্যিকারের যদি অর্থে যোগাযোগ করে থাকে, এবং বিএনপির এখন মূল ভূমিকা বা মূল কথা হচ্ছে যেন সংস্কার কাজ না করে, অন্তর্বর্তীকালীন সরকার যেন সংস্কার কাজ না করে, তারা যেন দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা দেয়, জনপ্রতিনিধি এই সংস্কারের কাজ করবে। সত্যিকার অর্থে বাংলাদেশের এ পর্যন্ত এ যাবৎকালের কোন নির্বাচিত সরকারই সংস্কার কাজ করতে পারেনি। তো সেক্ষেত্রে এই কাজগুলো কে করেছে? টুকটাক যা করেছে সেগুলো করেছে অন্তর্বর্তীকালীন সরকার, ওই তত্ত্বাবধায়ক সরকার, এই সরকার এই কাজ করেছে। তো সেই ক্ষেত্রে তারা বলতেছে যে না, জনপ্রতিনিধি যারা নির্বাচিত হবে তারা এই সংস্কারের কাজগুলো করবে। আর তারা এই জন্যই তারা খুব বেশি বারবার বলতেছে যে এই সরকারকে নির্বাচনের মোট রোড ম্যাপ দিতে হবে আগামী ডিসেম্বরের মধ্যে, কবে নির্বাচন হবে, কবে কিভাবে তারা কি করবে, এবং নির্বাচন কমিশন গঠন করার জন্য সব রকম সবকিছু করার জন্য যেন তাদেরকে স্পষ্ট করে বলে। এখন মানুষের মুখে মুখে একটাই কথা, এই কথাটা কার? এই কথাটা কি ইন্ডিয়া বা বিজেপি সরকারের পরামর্শে তারা বিএনপি এভাবে তত্ত্বাবধায়ক সরকারকে চাপ দিচ্ছে, বা সেইভাবে তারা এগোচ্ছে সামনের দিনগুলোতে, এটাই নাকি? তো দেখা যাক সামনে কি হয়। রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নেই, প্রত্যেকে কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়, দেখা যাক। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।